বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদের নির্মিতি অংশের খুদে বার্তা, ইমেল এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমি ব্যাকরণ অংশ থেকে বাংলা বানান নিয়ে আলোচনা করব। বাংলা ব্যাকরণ অংশে বাংলা বানান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের সকলেরই ভালো করে শিখতে হবে। তো অনেকেই বলে থাকে যে বাংলা বানান অত্যন্ত কঠিন, জটিল। বাংলা বানান কঠিন, তবে আমরা যদি কিছু নিয়ম আছে সেগুলো ভালোভাবে শিখি, মনোযোগ দিয়ে আয়ত্ত করি, তাহলে অবশ্যই বাংলা বানান আমাদের কাছে কঠিন মনে হবে না। বাংলা ভাষা বিশ্বের বিজ্ঞানসম্মত ভাষাগুলোর একটি। এর বানানে কিছু জটিলতা থাকলেও এর রয়েছে কিছু সুনির্দিষ্ট নিয়ম। আমাদের কাজ হলো ভাষাকে শুদ্ধভাবে লেখার জন্য এই নিয়মগুলোকে আয়ত্ত করা, শিখে নেওয়া। তো আমরা তাহলে চলে যাই আলোচনায়। বাংলা বানানের নিয়ম। তো প্রথমে আমরা জেনে নেব বাংলা বানানের নিয়মগুলো শেখার আগে আমরা কোথায় ভুলগুলো করি, অর্থাৎ বানান শিখতে গিয়ে কোন কোন ক্ষেত্রগুলোতে জটিলতা আছে বাংলা বানানে। তো বেশ কিছু কারণ আছে, আমি এখানে কয়েকটি লিখেছি প্রধান কারণগুলো। প্রথমে দেখছো তোমরা একাধিক বর্ণের একই উচ্চারণ। বাংলা বর্ণমালায় বেশ কিছু বর্ণ আছে যেগুলোর আমরা পরবর্তীতে আমি দেখাচ্ছি স্লাইডে, যে একই বর্ণ হচ্ছে একটাই বা দুটো, কিন্তু এর উচ্চারণ ভিন্নতা বা এর জন্য যে সমস্যা হয় সেটা। তারপর যুক্ত বর্ণের জটিল গঠন। বেশ কিছু যুক্ত বর্ণ আছে যেগুলো আমরা দেখে বুঝতে পারি না এর মধ্যে কি দিয়ে, কোন কোন বর্ণগুলো দিয়ে যুক্তাক্ষর তৈরি হয়েছে। উচ্চারণ এবং বানানে পার্থক্য। উচ্চারণ আর বানানে তফাৎ রয়েছে। একরকম উচ্চারণ করছি, লিখছি আর একটা বানান। তারপর বাংলা ভাষার শব্দ ভাণ্ডার। বাংলা ভাষার শব্দ ভাণ্ডার, এখানে ভাণ্ডারে যেমন অনেক রকম জিনিস আমরা জমা করে রাখি, আমাদের বাংলা ভাষার শব্দ ভাণ্ডারটি ওই রকম। এখানে শুধু তৎসম বা সংস্কৃত নয়, এর সাথে সাথে আমরা বিভিন্ন জায়গা থেকে যতভাবে বাংলা ভাষায় শব্দ গঠন হয়েছে সমস্ত কিছু এর মধ্যেও আর কি বাংলা বানানের যে প্রভাব বা যে জটিলতা সেগুলো আমরা শিখব। এরপর আমি একে একে সেইগুলো আলোচনা করি। একই ধ্বনির জন্য একাধিক বর্ণ বা হরফের ব্যবহার। তো এখানে আমি কিছু ওইরকম বর্ণগুলো লিখে নিয়েছি, যে দেখো তোমরা দেখছো হ্রস্ব ই একটি ধ্বনি। এখানে বর্ণ হচ্ছে দুইটি, হ্রস্ব ই এবং দীর্ঘ ই। দীর্ঘ বলি আর হ্রস্ব ই বলি, উচ্চারণ করছি কিন্তু আমরা ই। বানান লিখতে গিয়ে আমাদের সমস্যা কোন বানানটাই আমরা দীর্ঘইকার দিব এবং কোন বানান বা কোন শব্দটিতে দীর্ঘইকার দিব আর কোনটাতে হ্রস্বইকার দিব। তারপরে হচ্ছে উ। উ এর জন্য দুটি, একটি হচ্ছে হ্রস্ব উ আর একটি দীর্ঘ উ, অর্থাৎ বর্ণ দুটি উচ্চারণ করছি আমরা একটি উ। এগুলো তোমরাকে আমি উচ্চারণ অধ্যায় যখন আলোচনা করেছি তখন এগুলো আলোচনা করা হয়েছে। তোমরা যদি দেখে থাকো বা পড়ে থাকো তাহলে বুঝতে সুবিধা হবে আজকের ক্লাসটা। তারপর আছে ন ধ্বনি, একটা দন্তন্য আর মূর্ধন্য ন, দুটো বর্ণ উচ্চারণে আমরা নয় উচ্চারণ করি। তারপরে ত। ত আরেকটি হচ্ছে খণ্ড ত। খণ্ড তটা হচ্ছে তয়েরই কোমল রূপ। তো কোনো কোনো বানানে আমরা উচিত বানানে ত দিব না, খণ্ড ত দিব, এই ধরনের সমস্যাগুলো না জানার জন্য হয়। তারপর বর্গীয় জ। বর্গীয় জ অন্তস্থ জ, উচ্চারণে জয় আসে, যদিও বর্ণ দুইটো। এভাবে তিনটা হচ্ছে স, তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স। আর উ এবং অনুস্বার। উ অনুস্বার বানানে কোথায় ও হবে,
কোথায় অনুস্বার হবে। তো যে তারপরে যদিও এটাকে আমরা বলি উচ্চারণের সময়, কিন্তু যখন আমরা বানান লেখার পর উচ্চারণ করি তখন তার উচ্চারণটা কিন্তু হয় আবার ব্যাং। ধরো একটা শব্দ ব্যাং, এখন ব্যাং বানান এটাকে পড়েছি আমরা কিন্তু বলি না ব্যাঙও। অর্থাৎ যদি উঁর মতো করে বলতে যেতাম, উঁকে যেভাবে উচ্চারণ করছি, তাহলে উচ্চারণটা ব্যাঙই হতো, কিন্তু এখানে অনুস্বারের মতো তখন আমরা উচ্চারণ করছি ব্যাং। তো এভাবে উচ্চারণের সঙ্গে বানানের তফাতের জন্য বা বর্ণ দুটি উচ্চারণ একটি হওয়ার জন্য আমাদের বানান লিখতে গিয়ে অসুবিধা হয়। এরপর যুক্ত বর্ণের জটিল গঠন এবং সমধ্বনিযুক্ত ব্যঞ্জনের আধিক্য। বাংলা ভাষায় রয়েছে যুক্ত বর্ণ বেশ কিছু জটিল আছে, এবং আর আছে কিছু সমধ্বনিযুক্ত, একই রকম ধ্বনি দিয়ে তৈরি যুক্তাক্ষর। এগুলো আমরা দেখে নিই। যে দেখো যুক্ত বর্ণ, এগুলো তোমাদের উচ্চারণে দেখানো হয়েছে যে ইয়ই বর্গীয় জ, এই যে দেখো ইয়ই বর্গীয় জ আর বর্গীয় জয়ে ইয়ং, দুটো যুক্ত বর্ণ আলাদা, শুধু এই বর্ণ দুটো আলাদা হওয়ার জন্য একটা ইয়টা এখানে হয়েছে, তারপর বর্গীয় জ, আবার এখানে এসে বর্গীয় জ ইয়। এটা অনেকেই যারা আমরা অনেক সময় যে ভালোভাবে তুমি যদি মনে না রাখো, ইচ্ছা করে এটা চিন্তা করে মনে রাখতে হবে, তাহলে মনে থাকবে, না হলে হয়তো উলট পালট হয়ে যাবে। আর একটা কি, এখানে আমি অনেক যুক্ত বর্ণ আছে, তার মধ্যে আমি 2-3টা লিখেছি। ক মূর্ধন্য স, এই বানানটা অনেকেই ভুল করে উচ্চারণে, বানানটা হচ্ছে উচ্চারণ করতে গিয়ে এটাকে বলা হয় শুকনো, কিন্তু উচ্চারণে কিন্তু শুকনো হয় না। অনেকে আমরা জানি না যে এখানে আসলে দেখতে দন্তন্য বা মূর্ধন্যর মতো হলেও এটা মূর্ধন্য নয়, এটা হচ্ছে ম ফলা। তো এই জন্য এগুলো না জানার জন্য আমাদের বানান লিখতে গিয়ে সমস্যা হয়। আর হয় ম, এই যে ব্রহ্মা, এই যে যুক্তাক্ষরটা দেখো কত জটিল, এর মধ্যে কি আছে এটাকে কি দেখে আন্দাজ করা যাবে? এটা যাবে না। হয় ময়ে হয়ে গেছে বানানটা ব্রহ্মা। তারপর সমধ্বনিযুক্ত ব্যঞ্জন, একই রকম ধ্বনি দিয়ে তৈরি হয়েছে যুক্ত ব্যঞ্জন, অর্থাৎ প্রত্যেকটারই দেখো এখানে উচ্চারণে আসছে ত, কিন্তু ধ্বনিগুলো এই যে তয়ে ব ফলা, এখানে তয়ে যুক্ত, এখানে তয়ে যুক্ত ব ফলা, তয়ে জ ফলা। এখানে আরও আছে স, তালব্য স, মূদন্ত স বা মূর্ধন্য স। এখানে বিভিন্ন যুক্তাক্ষর তৈরি হয়েছে বা ব ফলা যোগ করাতে একই রকম উচ্চারণ থাকলেও বানানে এগুলো দিয়ে যে শব্দগুলো তৈরি হয় বিভিন্ন রকম, তার অর্থ আলাদা হয়, বানান আলাদা বা দেখতে একই রকম হলেও অর্থগুলো ভিন্ন ভিন্ন হয়। অনেক রকম শব্দ আছে, এগুলো যত্ন করে শিখতে হবে। এখানে আমি এমনিতেই কয়েকটা লিখেছি, ত্বক, চিত্ত, তত্ত্ব, সত্য, শত, এরকম এখানে অনেক শব্দ আছে এইগুলো দিয়ে, শস্য, মনুষ্য ইত্যাদি। তো এই যে সমধ্বনিযুক্ত যে ব্যঞ্জন, এগুলো কোন বানানে কোথায় বসবে কখন, এগুলোরও কিছু নিয়ম কানুন রয়েছে, এগুলো জানবো আমরা। তো এরপর আরেকটা হচ্ছে যে আমাদের বানানে ভুল হওয়ার আরেকটি কারণ উচ্চারণ এবং বানানে পার্থক্য। অর্থাৎ আমরা উচ্চারণ করছি একটা, বানান যখন লিখছি তখন বানানটা হচ্ছে আরেক রকম। যেমন এখানে আমি লিখেছি দেখো পদ্মা। এখন একটা ছোট বাচ্চাকে যদি বলা হয় তুমি পদ্মা বানান করো, তো ও নিশ্চয় বলবে যে প দ দয়াকার পদ্মা। কিন্তু আমরা পদ্মা বানানে লিখছি দেখো প দয়ে ম ফলা, এখানে কিন্তু দুটো দ নয়, ম ফলার জন্য দয়ের উচ্চারণটা দুবার হচ্ছে। অনুরূপ আরেকটি শব্দ হচ্ছে জ্ঞান। জ্ঞান, এই যে এখানে তোমরা যে দেখি বর্গীয় জয়ে ইয় যুক্ত দন্তন্য, জ্ঞান এখানে আকার দেওয়া আছে, তাহলে হবে গান, কিন্তু না, উচ্চারণটা শুদ্ধ উচ্চারণ হলো জ্ঞান। তাহলে উচ্চারণের সঙ্গে বানানের বা বর্ণের এগুলোর মিল থাকছে না, যার জন্য
আমাদের বানান লিখতে গিয়ে ভুল হয়। তারপর আছে একই বর্ণের একাধিক রূপের ব্যবহার। একই বর্ণ, এটা বেশ হয়তো আমরা লক্ষ্য করি না, কিন্তু বেশ মজার। আমরা হয়তো পড়তে পড়তে এমনিতেই শিখে যাই এই শব্দগুলো কিভাবে লিখতে হবে। একই বর্ণের একাধিক রূপের ব্যবহার, যেমন স্বরধ্বনি হস্য উ এর স্বাধীন ব্যবহার। তো হস্য উর স্বাধীন ব্যবহার বলতে এখানে বোঝানো হয়েছে হস্য উটা যখন আমরা কোনো বানানে ব্যবহার করি স্বাধীন অর্থাৎ মুক্ত অবস্থায়, আমরা হস্যকে সোজা কথায় যখন দেখতে পাই, যেমন এখানে লিখেছে উপর উক্তি, হস্য উ দেখা যাচ্ছে, কিন্তু যখন এটাকে কার চিহ্ন হিসেবে বানানে ব্যবহার করি তখন এই হস্য উকারটা এক একটি বর্ণের জন্য বিভিন্ন রকম হয়ে গেছে। দেখো, ভুল, ভয়রাশুল, এখানে কার চিহ্ন স্বাভাবিকভাবে আমরা ছোটোবেলা থেকেই হস্য উকারের চিহ্ন এটাই জেনেছি, তাই ভুল বানান চিনতে আমাদের অসুবিধা হবে না। পরীক্ষাতেও থাকে অনেক সময় শুদ্ধিকরণে যে ভুল বানান ভুল করো না, তখন দীর্ঘ কার দেওয়া থাকে। তো ভয়রাশুল এখানে কারের চিহ্ন একরকম। দেখো, নজরুল যখন আমরা লিখি তখন এই হস্য উকারটা আবার রয়ে এভাবে হয়ে যায়, উল্টো এখানে এসে বসে তখন। আবার শুভ যখন লিখি, শুভ বিবাহ বা শুভ হালখাতা শুভ, তখন তালবস্যয় দেখো হস্য উকার হয়ে গেছে, কেমন কেমন আর একটা চেহারা আলাদা। আবার যখন লিখছি হুবহু, হুতুম পেঁচা বা এরকম হয়ের রাস্য দিয়ে আরও শব্দ আছে, তো তখন হয়ের এখানে এসে রস্যুকারটা হয়েছে, দিয়ে চেহারাটা হস্যুকারের চেহারা এরকম হয়ে গেছে। আবার বস্তু বানান ব দন্তস্বয় তয় যুক্ত রস্যুকার, তখন দেখো এরকম। তো এইগুলোর কারণেও বানান আমাদের ভুল হয়। এরপর বাংলা ভাষার শব্দসমূহ আর একটা ভুলের কারণ। বাংলা ভাষার শব্দসমূহ, বাংলা শব্দভাণ্ডার প্রধানত দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে তৎসম আর একটি অতৎসম। তোমরা হয়তো বইতে পড়লে দেখতে পাবে যে বাংলা ভাষার শব্দভাণ্ডার বা শব্দসমূহকে 5 ভাগে ভাগ করা হয়েছে, 5টা ভাগই। তবে তৎসম একাই আলাদা, আর অতৎসম বলতে বোঝায় যা তৎসম নয়, অর্থাৎ তৎসমর পরে আর যা থাকলো বাংলা ভাষার শব্দের মধ্যে যত শব্দ সবগুলোই অতৎসমর মধ্যে পড়ে। তো অতৎসমর মধ্যে আবার এগুলোকে আমরা অতৎসম বলতে পারি, এগুলোর আলাদা আলাদা নাম। অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তো তৎসম শব্দের নির্দিষ্ট বানান রয়েছে, নির্দিষ্ট নিয়মবিধি রয়েছে, কিন্তু অতৎসম শব্দগুলো এই যে 4টা দেশি, বিদেশি, তদ্ভব এগুলো যখন আসলো, বা এগুলো তৎসম শব্দ মোটামুটিভাবে বাংলা ভাষায় বলা যায় বেশ কিছু থাকলেও অতৎসম শব্দ সংখ্যা কিন্তু অনেক। এগুলো ধরো বাংলা ভাষায় হু হু করে প্রবেশ করেছে, আর বিভিন্ন উৎস থেকে প্রচুর পরিমাণে এই শব্দগুলো আমাদের সাহিত্যে ঢুকে পড়েছে। কিভাবে? স্রোতের মতোই চলে এসেছে, আহুত অনাহুতভাবে, অর্থাৎ আমাদের প্রয়োজনেও এগুলো এসেছে, অপ্রয়োজনেও বিভিন্ন শব্দ বাংলা ভাষায় এসে ঠাঁই করে নিয়েছে। তো এসেছে নানাভাবে, নানাজনের হাত দিয়ে। আমরা যখন এগুলো আলোচনা করব তখন এই শব্দগুলো দেখে করতে পারবো আর কি, বুঝতে যে। তো এরপর তো যাই হোক, এইভাবে এখন মোটামুটি গেল এই কী কারণে আমরা ভুল করি বাংলা বানানে। তো এখন তোমাদের যেটা দেখাবো তৎসম শব্দের বানানগুলো দেখব কিভাবে লিখতে হয় বা কোন কোন নিয়ম আছে। তো প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানান। আরেকটি কথা বলি যে হ্যাঁ, প্রমিত বাংলা বানান এই অধ্যায়টা স্নাতক শ্রেণীতে, স্নাতক 2য় বর্ষে অর্থাৎ ডিগ্রি ক্লাসে সিলেবাসটা একই, অর্থাৎ ওদেরও প্রমিত বাংলা বানানের নিয়ম পড়তে হবে। ইন্টারমিডিয়েট ক্লাসেও তো এটি তো আছেই, ডিগ্রিতে বাংলা এটাই মিল আছে শুধু ব্যাকরণ অংশে। তো এজন্য আজকে যারা স্নাতক শ্রেণীর আছো ছাত্রী, তাদেরও তোমরাও এটা শিখে নিবে, মনোযোগ দিয়ে দেখবে বা পড়বে। প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে তৎসম শব্দের বানান।
প্রথম নিয়মটা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের বানান যথাযথ ও অপরিবর্তিত থাকবে। 1 নম্বরে বলা হয়েছে যে এই সংস্কৃত, তৎসম মানে সংস্কৃত, অর্থাৎ তা থেকে, তৎসম কথাটার উৎপত্তি হয় তা থেকে যা উৎপন্ন, তৎসম তার সমান, অর্থাৎ কার সমান? সংস্কৃতের, সংস্কৃত থেকে, এটা আর কি শব্দ। তো সংস্কৃত শব্দের বানানটা হয় যথাযথ এবং অপরিবর্তিত, এখানে তেমন কোনো পরিবর্তন করা যায় না। 2 নম্বর, যেসব তৎসম শব্দে হ্রস্বই দীর্ঘই বা হ্রস্ব দীর্ঘ উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে হ্রস্বই বা হ্রস্বউ এবং তার কার চিহ্ন, এই যে কার চিহ্ন এখানে দিয়েছি, হ্রস্বইকার এবং হ্রস্বউকার হবে। যেমন ধমনী, পদবী, তরণী, কিংবদন্তি, শ্রেণী। তাহলে এখানে সূত্র দেখো, এই সূত্রটা মনে রাখলে এই বানানগুলোতে আমরা হ্রস্বই না দীর্ঘইকার দিব, সেটা আর মনে রাখার কোনো ঝামেলা হবে না। অর্থাৎ হ্রস্বই দীর্ঘই বা হ্রস্ব দীর্ঘ উভয় শুদ্ধ, দুটাই শুদ্ধ, কেবল সেসব, এখানে দীর্ঘই দিলেও হয়, হ্রস্ব দিলেও হয়, কিন্তু আমরা কেবল হ্রস্বই বা হ্রস্বউকার এবং তার কার চিহ্নই ব্যবহার করব। এজন্য আমরা দেখে থাকি আগের বইগুলোতে শ্রেণী বানানটা বিশেষ করে চোখে পড়ে, যে দীর্ঘইকার দিয়েছিল, আমরাই লিখেছি, পড়েছি, এখন শ্রেণী বানানে হ্রস্বইকার হয়ে গেছে। এরকমভাবে ধমনী, তরণী, তরণী বানানেও হ্রস্বইকার ব্যবহার হয়, কিন্তু তরণী বানানে আমরা লিখেছি দীর্ঘইকার দিয়ে। তো যাই হোক, বাংলা বানানের এই নিয়মগুলো, বাংলা বানানের ইতিহাসে দেখা যায় যে বেশ আগে থেকেই শুরু হয়েছে। এটা রবীন্দ্রনাথ প্রথম এটা প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবং তিনি সুপারিশ করেছিলেন বাংলা বানানের একটা নিয়মকানুন, নির্দিষ্ট কাঠামো তৈরির জন্য। তার সুপারিশক্রমে এটা শুরু হয়েছিল 1935 সাল থেকে। তখন রাজশেখর বসুকে সভাপতি করে একটা বাংলা বানান কমিটি গঠন করে, তারপর থেকে ধাপে ধাপে, সেগুলো বলতে গেলে সময় লাগবে। তো যাই হোক, এটা প্রমিত বাংলা বানানের নিয়ম। শেষে 1992 সালের পরে ধরো আমাদের এটা প্রকাশিত হয়েছে, তারপর থেকেই চলছে এই নিয়মগুলো। তো এই নিয়ম অনুযায়ী তাহলে আমরা হ্রস্বউকার ব্যবহার করব। এরপর রেফের পর ব্যঞ্জন বর্ণে দিত হবে না। দিত এ শব্দটার অর্থ হলো 2 বার, অর্থাৎ যদি একটা শব্দে রেফ থাকে তাহলে ব্যঞ্জন বর্ণ সেখানে 2 বার লিখতে হবে না। এখানে তোমরা একটা শব্দ দেখো, কর্ম, এখন বানান এটা আমরা লিখি, কিন্তু একসময় কর্ম বানান এরকম ছিল, ময় যুক্ত দিয়ে আবার রেফ দিতে হতো। তো প্রমিত বাংলা বানানের নিয়মে করা হলো যে যদি রেফ থাকে তাহলে ব্যঞ্জন বর্ণ 2 বার লেখার প্রয়োজন নয়। এরকম শব্দ দেখো, মূর্ছা, অর্জন, সূর্য, ধর্ম ইত্যাদি অনেক শব্দ আছে। তাহলে এটা একটি নিয়ম যে রেফ থাকলে সেখানে 2 বার প্রয়োজন নাই। তারপর সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ পরে থাকলে পূর্ব পদের অন্তঃস্থিত ম স্থানে অনুস্বার হবে। যেমন অহম যোগকার, অহংকার, সঙ্গীত, সমযোগ গীত, সঙ্গীত। তাহলে ক, খ, গ, ঘ যদি পরে থাকে, এখানে দেখো এই যে পরে আছে কার, অর্থাৎ এখানে আছে ক, পূর্ব পদের অন্তঃস্থিত, অন্ত মানে শেষ, পূর্ব পদ হচ্ছে এটা অহম, পূর্ব পদের অন্তে মানে শেষে আছে মো। তো এখানে যদি মো থাকে আর এই ক, খ, গ এর মধ্যে যে ক আছে দেখতে পাচ্ছি, তাহলে শব্দটা কি হবে? অহংকার। এখানে অনুস্বার দিয়েছি, এই মোটা তখন অনুস্বারে পরিণত হবে। হচ্ছে অহম যোগকার, সমযোগ গীত, সঙ্গীত। তো সন্ধিবদ্ধ আর একটা, যদি সন্ধিবদ্ধ না হয়, এই শব্দটা সন্ধিবদ্ধ, অর্থাৎ সন্ধি তৈরি করা যায়, সন্ধিবদ্ধ না হলে ওই স্থানে অনুস্বার হবে না। তাহলে কোথায় অনুস্বার দেব আর কোথায় দেব না, এটা এই সূত্রটাতে আমরা এটা বুঝতে পারছি যে তাহলে ওর জায়গায় তখন অনুস্বার হবে না। যেমন শৃঙ্খলা, অঙ্ক, বঙ্কিম, এই বানানগুলোতে ওর জায়গায় ও বসাতে হবে। এর কিন্তু আরেকটা সুন্দর সূত্র বা নিয়ম আছে, অর্থাৎ ক, এই যে এখানে দেখো ক আছে, এখানেও ক, এখানে আছে খ, অর্থাৎ ক, খ, গ, ঘ এই 4টা বর্ণ যদি থাকে, তো এই 4টার পরের বর্ণটা হচ্ছে কি ও।
তে উঁ শুধুমাত্র এ 4 জনের সঙ্গে যুক্তাক্ষর তৈরি করে, অন্য কারোর সঙ্গে ওর যোগ হয় না। তাই এই যে দেখো এখানে ক্ষয়ের সঙ্গে হয়েছে। তোমরা যদি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে লক্ষ্য করো শব্দগুলো যে এরকম, তাহলে দেখবে তোমরা সাধারণত এভাবে যে ক খ গ ঘয়ের সঙ্গে ও যোগ করে শব্দ তৈরি হয়েছে। তো এরপরে 5 নম্বর, সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘ ই কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলিতে হ্রস্ব ইকার হয়। সূত্রটি আরেকবার পড়ি। সংস্কৃত ইন প্রত্যয়ন্ত দীর্ঘ শব্দের দীর্ঘ ই কারান্ত রূপ যদি সমাসবদ্ধ হয় তাহলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী হ্রস্ব ইকার হয়। যেমন গুণী, গুণী থেকে হয়েছে গুণীজন, প্রাণী, প্রাণীবিদ্যায় শব্দটা লক্ষ্য করো, গুণী বানানে আমরা দিচ্ছি দীর্ঘ ইকার। তো আবার যখন গুণীজন তখন এখানে হ্রস্ব ইকার হয়ে গেল। মানে হ্রস্ব ইকার হলো কেন? এটাকে আমরা তখন সমাসে পরিণত করলাম, গুণী যে জন, গুণীজন। তো যখন শুধু গুণী থাকবে ওই জন্য তখন হবে কি দীর্ঘ ইকার। অনুরূপ প্রাণী, প্রাণীবিদ্যা, প্রাণী বানানে দীর্ঘ ইকার, কিন্তু যখন এটা সমাসবদ্ধ হয়ে গেল তখন হয়ে গেল এখানে হ্রস্ব ইকার। এই যে এখানে সেটাই লিখেছে, সমাসবদ্ধ হলে সংস্কৃত নিয়ম অনুযায়ী হ্রস্ব ইকার দিতে হবে। এরকম আছে আর একটা শব্দ মন্ত্রী, মন্ত্রী বানানে দীর্ঘ ইকার, কিন্তু যদি লিখি আমরা মন্ত্রিসভা তখন মন্ত্রী বানানে হ্রস্ব ইকার দিতে হবে। ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত, আবার ইন প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে ত ও তা প্রত্যয় যুক্ত হলে হ্রস্ব ইকার হবে। যেমন কৃতি, কৃতিত্ব, কৃতি শব্দটা হচ্ছে ইন প্রত্যয়ান্ত শব্দ। তো এই জন্য এখানে দায়ী, দায়িত্ব, দা যোগ ইন দায়ী, দা যোগ ইন দায়ী, ইন তার সঙ্গে যোগ হয়েছে, ত প্রত্যয় যোগ হয়েছে, দিয়ে এখানে হয়ে গেছে হ্রস্ব ইকার। তারপর 6 নম্বর, শব্দের শেষে বিসর্গ থাকবে না। প্রমিত বাংলা বানানের নিয়মে তৎসম শব্দে আগে বিসর্গ ব্যবহার করা হতো। তো এখন এই তস্তত যে তোমরা আমরা পড়েছি বা দেখেছি, এখন এখানে আবার দুটো একটা বিসর্গ বসা থাকতো, কার্যত লিখে বিসর্গ, প্রায়শ লিখে বিসর্গ। তো প্রমিত বানানের নিয়মে, বাংলা বানানের নিয়মে করা হয়েছে এটার প্রয়োজন নাই, তাই ইতস্তত, কার্যত এগুলোতে এখন এই বিসর্গ উঠিয়ে দেওয়া হয়েছে। তো এই তো হলো মোট এখানে 6টি, আরও আছে 2-1টি। তো তোমাদের সাধারণত ইন্টারমিডিয়েট ক্লাসে 5 নম্বর থাকে আর ডিগ্রি ক্লাসে 10 নম্বর। ডিগ্রি ক্লাসের তো পরবর্তীতে আমি বাংলা বানানের অধ্যায় আলোচনা তো আছে বেশ কিছু, একটি ক্লাসে শেষ করা সম্ভব নয়। আমি তোমাদের আগামীতে আরেকটি ক্লাস যখন নেব তখন আরও বিস্তারিত আলোচনা করব। তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে বানান অধ্যায়টা পড়বে, কারণ বানানে তোমাদের প্রশ্ন থাকবে, বানান অশুদ্ধ বানানগুলো শুদ্ধ করতে থাকবে, আর বানানের এভাবে হয়তো যে কোনো 5টি নিয়ম লিখো, এভাবে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে ভালো থাকো, পড়ালেখা করো, সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।